আমরা শুরু করেছিলাম, রেকর্ড স্টার্ট হলো? হ্যাঁ হয়েছে। আমরা শুরু করেছিলাম মাইক্রোওয়েভ ট্রান্সমিশন লাইনের জন্য মাইক্রোওয়েভে কি রকম মিডিয়াম আমরা ইউজ করব সেটার জন্য আমরা শুরু করেছিলাম ওয়েভগাইড দিয়ে। ওয়েভগাইডে কোন কোন মোড অ্যাকসেপ্টেবল ছিল আমাদের? পরীক্ষা দিয়ে আসলাম মাত্র। TM11, TE1। হ্যাঁ, মানে মোট কথা হচ্ছে টিই আর টিএম মোড আমাদের জন্য অ্যাকসেপ্টেবল ছিল। হ্যাঁ, এবার ওই মোড নাম্বার, হায়ার অর্ডার নাম্বার ওগুলো তো মোটামুটি সব ক্ষেত্রেই প্রযোজ্য এনিওয়েজ। এইবারে আমার এই টিই টিএম ছাড়াও আমরা জানি ট্রান্সমিশনের আরেকটা মোড আছে যেটা হচ্ছে টিইএম মোড, ট্রান্সভার্স ইলেকট্রোম্যাগনেটিক মোড। যেই ট্রান্সভার্স ইলেকট্রোম্যাগনেটিক মোড আমরা জানি ওই যে ইউনিভার্সাল প্লেন ওয়েভে হয়ে থাকে, তাই না? সো আমরা যদি এখন গাইডেড মিডিয়ামে যেতে চাই, গাইডেড মিডিয়ামে কি সামহাও আমি এই টিইএম মোড রাখতে পারবো কি রাখতে পারবো না, এই সমস্ত কথা নিয়ে আমাদের এই আজকের বা এই সমস্ত মোটিভেশন থেকে লেটসে আমরা আজকের টপিকটা স্টার্ট করতে যাচ্ছি। হ্যাঁ, মাইক্রোওয়েভ মিডিয়ামে, মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সিতে তোমার ওয়েভগাইড ছাড়াও আরো বেশ কিছু ধরনের ট্রান্সমিশন লাইন আছে। যেমন একটা হচ্ছে কোয়াক্সিয়াল কেবল, এই যে এই ছবিটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে জাস্ট একটা কোয়াক্সিয়াল কেবলের ক্রস সেকশন। এটা একটা কোয়াক্সিয়াল কেবল হতে পারে, বা আরেকটা হতে পারে যে এই ধরনের স্ট্রাকচার, এই স্ট্রাকচারটা কি আমরা বোঝাচ্ছি একটু পরে, মাইক্রো স্ট্রিপ লাইন। আরেক ধরনের কনফিগারেশন আছে যেটা হচ্ছে স্ট্রিপ লাইন। এখানে কি কোথাও আছে আমার ছবিটা? নাই। আচ্ছা, আমি দাঁড়াও আরেকটা ছবি একটু বের করে নেই। বাই দ্য ওয়ে, আজকের কন্টেন্ট মেইনলি পড়াচ্ছি পোজারের বই থেকে, বাট কিছু ছবি আমি বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মেটেরিয়াল থেকে দেখাচ্ছি, বাট ওই ছবিগুলোর চেয়েও মেইন আমাদের কন্টেন্টটা সবকিছু পোজারের। ঠিক আছে, আমি একটু বন্ধ করেছি স্ক্রিন শেয়ারিং, আমি আবার দিচ্ছি। অ্যাকচুয়ালি এই ছবিটা থেকেও দেওয়া যেত, বাট সরি। আমরা যখন কোয়াক্সিয়াল কেবল বলছি, কোয়াক্সিয়াল কেবল ছাড়াও আরো কিছু মিডিয়াম আছে। কিরকম মিডিয়াম? একটা হতে পারে স্ট্রিপ লাইন, আরেকটা হতে পারে মাইক্রো স্ট্রিপ লাইন। এই মিডিয়ামগুলো কেন আমরা ইউজ করতে চাই? এই মিডিয়ামগুলো আমরা ইউজ করতে চাই বিকজ এই মিডিয়ামগুলো আমাকে কিছুটা ট্রান্সভার্স ইলেকট্রোম্যাগনেটিক মোডের মতন ট্রান্সমিশন দেখাবে। আচ্ছা, এইখানে এটা একটা পিডিএফ আমি কোথা থেকে পাইছিলাম, পিডিএফটা তোমরা চাইলে আমি দিয়ে রাখতে পারি, বাট ওরকম কিছু আমি এখান থেকে পড়াই না, বাট আমি মেইনলি ছবিটার জন্য দেখাচ্ছি। কোয়াক্সিয়াল কেবল একটু আগে আমরা দেখলাম, দেখা যাচ্ছে তো না? আমি যে স্ক্রিন টু স্ক্রিন মুভ করছি দেখা যাচ্ছে তো? জি ম্যাম। রাইট। সো এটা হচ্ছে কোয়াক্সিয়াল কেবলের ক্রস সেকশন ছিল, ইনার কন্ডাক্টর, আর এই যে আউটার পেরিফেরিটা এটা আউটার কন্ডাক্টর। ইনার কন্ডাক্টর থেকে আউটার কন্ডাক্টরের দিকে দেখো ইলেকট্রিক ফিল্ড যাচ্ছে। সো এই ইলেকট্রিক ফিল্ডের সাথে ডেফিনেটলি পারপেন্ডিকুলারলি কি তৈরি হবে? ম্যাগনেটিক ফিল্ড তৈরি হবে। এবং প্রপাগেশন কোন দিকে হচ্ছে বলো দেখি? থ্রু দ্য স্ক্রিন বা আউট অফ দ্য স্ক্রিন, মানে হচ্ছে এই প্লেনটা যদি এক্স ওয়াই প্লেন হয়, অ্যালং জেড ডিরেকশন আমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের প্রপাগেশন হচ্ছে। ক্লিয়ার সবাই? বুঝি কথাটা? হ্যাঁ ম্যাম। যদি এই ধরনের কেস হয় তাহলে আমরা বলতে পারি আমি তোমার কোয়াক্সিয়াল কেবলে
টিএম মোড পেতে পারি, তাই না? বাট এই কোয়াক্সিয়াল কেবলে যখন টিএম মোড পাওয়া যায় তখন আবার বেশ কিছু অসুবিধাও হয়। যেমন রাইট, কোয়াক্সিয়াল কেবলের কিছু বড় অসুবিধার মধ্যে একটা বড় অসুবিধা হচ্ছে কোয়াক্সিয়াল কেবলের ভলিউম অনেক বেশি থাকে, ঠিক আছে? এবং কোয়াক্সিয়াল কেবলটাকে মিনিয়েচার করা যায় না। মিনিয়েচার করা যায় না মানে কি, আমি আলটিমেটলি এই সমস্ত মাইক্রোওয়েভ ট্রান্সমিশন লাইন তো আমার মোবাইলেও ইউজ করব, তাই না? সেই জিনিসটা আমি করতে পারবো না বিকজ কোয়াক্সিয়াল কেবল অনেক ভারী হয়ে থাকে। ভালো কথা, এবং এদের পাওয়ার মানে ক্যাপাবিলিটিটাও মিডিয়াম লেভেলের হয়ে থাকে, পাওয়ারটা ওরা রিকোয়ার করে একটু বেশি। সো যে সমস্ত কারণে আমরা এই কোয়াক্সিয়াল কেবলের খুব একটু রিপ্লেসমেন্ট চাচ্ছিলাম, যে রিপ্লেসমেন্ট মোর ফ্লেক্সিবল সার্কিট, মোর মিনিয়েচার শেপের সার্কিট আমাকে দিতে পারে। সেই জিনিসটা দেওয়ার জন্য ধরো বিভিন্ন ভাবে এই কোয়াক্সিয়াল কেবলের এই যে শেপটা চেঞ্জ করে দেখা যাচ্ছে। শেপটা চেঞ্জ করে কিরকম, লেটস সে আমরা যদি এরকম ইলিপ্টিক্যাল ধরি বা এরকম স্কোয়ার ধরি, আমরা কি দেখতে পাবো এখানেও ইলেকট্রিক ফিল্ড ইনার কন্ডাক্টর থেকে আউটার কন্ডাক্টরের দিকে যাচ্ছে, আর আমার পারপেন্ডিকুলার প্লেনে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হচ্ছে, এবং থ্রু দ্য ল্যাপটপ স্ক্রিন বা থ্রু ইয়োর বুক যেই পাথটা হয় সেই পাথ দিয়ে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ যাচ্ছে। তার মানে কি ই এইচ আর প্রোপাগেশন ডিরেকশন অ্যাবসলিউটলি পারপেন্ডিকুলার টু ইচ আদার, সো এটা হচ্ছে টিএম ওয়েভ। এইবারে আরেক ধরনের স্ট্রাকচার নিয়ে আসা হলো, যেটাতে দেখা যাচ্ছে কি, যেটাতে দেখা যাচ্ছে এরকম একটা রেক্ট্যাঙ্গেলের মধ্যে মাঝখানে আমার কন্ডাক্টরটা আছে, ইনার কন্ডাক্টরটা আছে, আর রেক্ট্যাঙ্গেলটা হচ্ছে আমার চারপাশে আছে। আমার দুইটাই কন্ডাক্টিং স্ট্রাকচার, এবং এই কন্ডাক্টিং স্ট্রাকচারের মধ্যে দিয়ে আমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা যাচ্ছে। বাই দ্য ওয়ে, এই সাদা প্লেনটা কি জিনিস? কোয়াক্সিয়াল কেবলের ভিতরে আমরা দেখছি না কি এরকম সাদা কোনো কিছু? কোয়াক্সিয়াল কেবল ছিঁড়ছি খুলছি কতজন আছি দেখি। এখানে ওই যে ক্লেডিং গুলা থাকে, রাইট, হ্যাঁ, ডাইইলেকট্রিক ডাইইলেকট্রিক মেটেরিয়াল থাকে। কোয়াক্সিয়াল কেবল দেখি স্টুডেন্ট পোলাপান কই। আচ্ছা, ফাহিম আশরাফ, খুলছো কোয়াক্সিয়াল কেবল কখনো? ফাহিম আশরাফ আছি নাকি নাই? Yes, ma'am. হ্যাঁ, কোয়াক্সিয়াল কেবল কোনোদিন খুলছি দেখছি কোনোদিন? Ma'am, দেখছি ম্যাম। কি থাকে কোয়াক্সিয়াল কেবলের ভিতরে? তোমার বাসায় আছে কোয়াক্সিয়াল কেবল? জি ম্যাম। কোথায় আছে তোমার বাসায়? ম্যাম ওই যে ডিশের কানেকশন যে ডিশের লাইনের কেবলটা আছে, আচ্ছা। তাহলে এখন ওই কোয়াক্সিয়াল কেবলটা কখনো কানেকশন ছুটে গেলে কোয়াক্সিয়াল কেবল খুলছো, খুলে দেখছো কি আছে ভিতরে, একদম ভিতরে বলতে পারো? ম্যাম কন্ডাক্টর থাকে ম্যাম একটা, এটাই দেখছি, আর কিছু দেখি না। একটাই কন্ডাক্টর থাকে? আর বাইরে থাকে ম্যাম, বাইরেও থাকে? মাঝখানে একটা ইনসুলেটর থাকে। বাইরের কন্ডাক্টরটা কি রকম, তারের মতন নাকি অন্যরকম? ওইটা ম্যাম হচ্ছে একটু সাদা টাইপের, তারের মতন, অ্যালুমিনিয়ামের। অ্যালুমিনিয়ামের তার নাকি অন্য কিছু? তার না ম্যাম, অনেক পাতলা পাতলা, এই যে জাল, ম্যাডাম জালির মতো থাকে। জি ম্যাম, জালির মতন থাকে, রাইট। সো তার মানে আমার ভিতরে একটা ইনার কন্ডাক্টর, একটা মানে সিঙ্গেল ওয়্যারের একটা কন্ডাক্টর থাকে, তার উপরে ফোমের মতন লেয়ার থাকে। এই যে এই ফোমের মতন লেয়ার গুলো থাকে, এগুলো হচ্ছে আমার ডাইইলেকট্রিক মেটেরিয়াল। এবং আর একদম বাইরে যে ওই মেটালিক জাল যেটা থাকে, সেটা হচ্ছে আমার আউটার কন্ডাক্টর। ফাইন, এখন যদি আমি ওই স্ট্রাকচারটাকে আরেকটু ডিফারেন্ট ভাবে চিন্তা করি, যে আমরা যখন কোয়াক্সিয়াল কেবল চিন্তা করছিলাম, কোয়াক্সিয়াল কেবলের ইনার কন্ডাক্টরের চারপাশে মেটাল দেওয়া ছিল। আমি যখন আরেকটা সার্টেন ওয়ে চিন্তা করি, যে আমার দুইটা মেটালিক লেয়ার, মাঝখানে পুরো ডাইইলেকট্রিক, এবং এর মাঝখানে আমি কন্ডাক্টরটাকে ইমার্স করাই দিব, কন্ডাক্টর থাকবে। এই ধরনের স্ট্রাকচারটাকে বলা হয় স্ট্রিপ লাইনের স্ট্রাকচার। স্ট্রিপ লাইন কেন বুঝাচ্ছি? বিকজ মেটালিক কন্ডাক্টর যেটা, সেটা ইটস লাইক আ থিন স্ট্রিপ, এই জন্য এই জিনিসটাকে বলা হয়ে থাকে
স্ট্রিপ লাইন স্ট্রাকচার। হ্যাঁ, তাহলে আমার এই স্ট্রিপ লাইন স্ট্রাকচারে কি আছে, কোয়াক্সিয়াল কেবল থেকে একটু ডিফারেন্ট। যদি আমরা ছবিটাতে আবার যাই, খেয়াল করে দেখো কোয়াক্সিয়াল কেবল থেকে একটু ডিফারেন্ট। এটার চারপাশে ছিল মেটালিক কন্ডাক্টর, এখানে যে টপ আর বটমে মেটালিক কন্ডাক্টর আছে, আর মাঝখানে আমার একটা কন্ডাক্টিং স্ট্রিপ ইমার্জ করানো আছে। এবং আমি দেখতে পাবো যে এইটার ক্ষেত্রেও অনেকটা টিইএম মোড, অনেকটা কেন পুরাটাই, এটার মধ্যেও আমি টিইএম মোড পেতে পারি। আচ্ছা, বাট যখন আমি একটা মিনিয়েচার সার্কিট বানাতে যাব, আমার জন্য এই স্ট্রিপ লাইন বানানোটা বেশ ডিফিকাল্ট হবে। স্ট্রিপ লাইন বানানোটা কেন ডিফিকাল্ট হবে? প্রথমত এই যে ডাইইলেকট্রিক লেয়ারটা তোমরা দেখছো, এই ডাইইলেকট্রিকটাই খুব সরু। পিসিবি দেখেছি আমরা চোখে, পিসিবি প্রিন্টেড সার্কিট বোর্ড। হ্যাঁ ম্যাম। আচ্ছা, প্রিন্টেড সার্কিট বোর্ডের মধ্যে কি থাকে দেখবা, উপরে আর নিচে একটা কপারের মতন চকচকে লেয়ার থাকে, তাই না? এই কপারের মতন চকচকে লেয়ার যেটা থাকে সেগুলো হচ্ছে আমার কন্ডাক্টিং লেয়ার। আর এই কন্ডাক্টিং লেয়ারের মাঝখানে যে বোর্ডটা, এটা হচ্ছে ডাইইলেকট্রিক মেটেরিয়ালের তৈরি বোর্ড। ওকে, তো এইবারে ওই ডাইইলেকট্রিক মেটেরিয়ালের তৈরি বোর্ডটা ধরো অ্যারাউন্ড 2 মিলিমিটার থিকনেসের হয়, তার মধ্যে আরো একটা থিন এরকম কন্ডাক্টর বসানো যথেষ্ট ডিফিকাল্ট হওয়ার কথা, তাই না? সো ফেব্রিকেশন ওয়াইজ এই স্ট্রিপ লাইনটা একটু কমপ্লেক্স। এইটার জন্য আমরা কোনখানে মুভ করব? আমরা মাইক্রো স্ট্রিপ লাইনে মুভ করব, যেটা আমাদের পাঠ্য বিষয় আজকে। আমাদের কিন্তু ওই কোয়াক্সিয়াল বা স্ট্রিপ লাইন নিয়ে মাথা ব্যথা অ্যাকচুয়ালি নাই, আমাদের মাইক্রো স্ট্রিপ লাইনটা হচ্ছে আমাদের দরকার। মাইক্রো স্ট্রিপ লাইনটা কিচ্ছুই না, মাইক্রোওয়েভ ট্রান্সমিশনের তার, মাইক্রোওয়েভ ফ্রিকোয়েন্সির তার, সোজা ভাষায় যদি আমরা বলতে চাই। তাহলে আমি এখন এই মাইক্রোস্ট্রিপ লাইনটা কিভাবে বানাবো? মাইক্রোস্ট্রিপ লাইনটার জন্য আমার মেইনলি যেটা লাগবে, জাস্ট তোমরা পিসিবিটার কথা চিন্তা করো। পিসিবিতে একটা সাবস্ট্রেট আছে, মানে একটা ডাইইলেকট্রিক মেটেরিয়াল আছে। এই যে রেক্ট্যাঙ্গুলার স্ট্রাকচারটা দেখতে পাচ্ছ, দিস ইজ দা রেক্ট্যাঙ্গুলার সাবস্ট্রেট বা ডাইইলেকট্রিক সাবস্ট্রেট। ওকে, আচ্ছা। এবং এই সাবস্ট্রেটের উপরে কি থাকে? একটা থিন স্ট্রিপ থাকে। এই যে গ্রে কালার, আমার অ্যারো নিশ্চয়ই দেখা যাচ্ছে। আচ্ছা, এই গ্রে কালারের যে পার্টটা, এটা হচ্ছে আমার থিন স্ট্রিপ, দিস ইজ দা মাইক্রোস্ট্রিপ লাইন। আচ্ছা, দিস ইজ দা মাইক্রোস্ট্রিপ বলতে পারি। আর আমার এই সাবস্ট্রেটের নিচে, এই যে এখানে যেরকম গ্রাউন্ডের মতন দাগ দাগ দেওয়া না, সাবস্ট্রেটের নিচে কি আছে? সাবস্ট্রেটের নিচে আমার আরেকটা কন্ডাক্টিং লেয়ারই দেওয়া আছে। তার মানে আমার সাবস্ট্রেটটা যদি ধরো এল দৈর্ঘ্য ডাব্লিউ প্রস্থের হয়ে থাকে, আমার নিচের যে কন্ডাক্টিং লেয়ারটা সেটাও এল দৈর্ঘ্য ডাব্লিউ প্রস্থের, তার মানে নিচেরটা পুরাটা সাবস্ট্রেট জুড়ে আছে। এই যে নিচের কন্ডাক্টিং লেয়ার, এই লেয়ারটাকে বলা হয় গ্রাউন্ড বা গ্রাউন্ড প্লেন। বাট উপরে যেটা আমার আছে, সেই উপরের জিনিসটা জাস্ট একটা থিন স্ট্রিপ লাইন, আর কিছু নাই। ওকে, আচ্ছা একটু তোমরা হোল্ড করো 1 মিনিট, আমার একটা খুব জরুরি কল আসছে, আমাকে নিতে হবে। আই এম সরি। হ্যালো, হ্যাঁ, তাহলে শুরু করি। সো আমরা যখন স্ট্রিপ লাইনটা বলছি, মাইক্রোস্ট্রিপ লাইনটা বলছি, সরি, মাইক্রোস্ট্রিপ লাইনে আমরা কি দেখতে পাচ্ছি? মাইক্রোস্ট্রিপ লাইনে আমার একটা ডাইইলেকট্রিক সাবস্ট্রেট থাকবে, ডাইইলেকট্রিক একটা ঠিক বোর্ডের মতন একটা স্ট্রাকচার থাকবে। এই ডাইইলেকট্রিক সাবস্ট্রেটের নিচে পুরাটাতে আমি একটা গ্রাউন্ড প্লেন দিয়ে রাখবো, তার মানে আমার কন্ডাক্টিং লেয়ার থাকবে। আর উপরে একটা খুব থিন একটা চিকন স্ট্রিপের, কিসের স্ট্রিপ? কন্ডাক্টিং লেয়ারের স্ট্রিপ দেওয়া থাকবে। এই থিন স্ট্রিপটার দেখো হাইট হচ্ছে খুবই কম, টি, স্মল টি এর সমান হাইট। আমার ডাইইলেকট্রিক সাবস্ট্রেটটা হচ্ছে ডি হাইটের, আর আমার নিচে যে গ্রাউন্ড প্লেনটা আছে সেটাও খুব স্মল, টি এর সমান থিকনেসের হয়ে থাকে। দিস ইজ দ্য স্ট্রাকচার কল্ড মাইক্রোস্ট্রিপ লাইন। আচ্ছা, এখন এই মাইক্রোস্ট্রিপ লাইনটা বানানোটা যথেষ্ট সিম্পলার কম্পেয়ার টু তোমার স্ট্রিপ লাইন। কিরকম? ধরো যখন আমরা মাইক্রোস্ট্রিপ লাইন বানাচ্ছি, ধরো আমার কাছে পিসিবিটা আছে, পিসিবি বোর্ডে, পিসিবি যখন তোমরা কখনো পিসিবি কখনো ওই সমস্ত সোল্ডারিং টোল্ডারিং করছো নাকি? কাজ করছো কেউ সোল্ডারিং এ? জি ম্যাডাম। আচ্ছা,
সোল্ডারিং করতে যে তোমরা কি কখনো দেখছো যে আমাদের পিসিবির দুই দিকেই তো ওই কন্ডাক্টিং লেয়ারটা দেওয়া থাকে, তাই না? জি। আচ্ছা, আমি যদি লেটস সে আমি একটা পিসিবি কে আমার দরকার মতন সাইজে ডিজায়ার সাইজে কেটে নিলাম, নিচের একটা লেয়ারের কন্ডাক্টরের লেয়ারকে আমি কিচ্ছু ধরবো না, উপরের আরেকটা লেয়ারের যে কন্ডাক্টর সেখান থেকে আমি কিছু কন্ডাক্টিং লেয়ার রাখবো, কিছু কন্ডাক্টিং লেয়ার ওয়াইপ অফ করে দিব, বাদ দিয়ে দিব। বিভিন্ন রকমের আমাদের টেকনিক আছে, ড্রাই টেকনিক, ওয়েট টেকনিক, যেটাই হোক সেই টেকনিক দিয়ে আমি বিভিন্ন কন্ডাক্টিং লেয়ারের পার্টটা বাদ দিয়ে দিব। সম্ভব নাকি সম্ভব না? জিনিসটা শুনলেই তো ফিজিবল মনে হওয়ার কথা যে আমার না, পিসিবি সম্ভব তো। খুবই ইজিলি সম্ভব। সো এই জি। কারণে স্ট্রিপ লাইনটা বানানো খুবই সহজ, সরি মাইক্রো, বারবার স্ট্রিপ লাইন বলি, মাইক্রো স্ট্রিপ লাইন বানানো খুবই সহজ। আমি ওই যে কোন ব্যাচে, আমার মনে হয় রুশনানদের ব্যাচে, ওদেরকে মাইক্রোস্ট্রিপ লাইন আমাদের ল্যাবে বানাইতেই দিছিলাম, কিচ্ছু না, একটা সিম্পল মাইক্রোস্ট্রিপ লাইন ওরা সিএসটি তে সিমুলেট করছিল, তারপরে জাস্ট আমাদের তো ফ্যাব ল্যাব আছেই, আমাদের অ্যান্টেনা ল্যাবেও ওই ইমার্স করাইতে হয় আর কি, পিসিবিটাকে একটা লিকুইড সলিউশনের মধ্যে ইমার্স করলে ওই উপরে স্ট্যাম্প করা থাকে, পিসিবির উপরে স্ট্যাম্প করা থাকে, মানে কি বলবো, ঢাকা থাকে, যেই পোর্শনটা আমি রাখতে চাই সেই পোর্শনটা বাদে বাকি কন্ডাক্টিং পার্টটা উঠে চলে যায়, ধুয়ে চলে যায় রীতিমতো, ঠিক আছে? আর গ্রাউন্ডটা আর উপরের স্ট্রিপটার উপরে আমরা ওখানে এরকম কভার লাগানো থাকে যেন ওইটা ওয়াইপ অফ হতে না পারে। খুবই সিম্পল টেকনিক। এনিওয়ে, সো আমরা এইরকম ভাবে স্ট্রিপ লাইন দিয়ে অনেক অনেক মিনিয়েচার অ্যান্টেনা, মিনিয়েচার সার্কিট বানাতে পারবো। এই মিনিয়েচার সার্কিট গুলা মানে ধরো যখন আমরা চিন্তা করছি যে এই মিনিয়েচার সার্কিট গুলা বানাবো, তার মানে কি এদের প্রোপাগেশনের মোডটা আমাদের খুব ভালোভাবে খেয়াল করতে হবে। এখন এদের প্রোপাগেশনের মোডটা যদি আমরা খেয়াল করতে যাই, আমাদের সবসময় আমরা জানি কি দুইটা কন্ডাক্টরের মাঝখানে যদি ডাইইলেকট্রিক থাকে, এদের মধ্যে কি তৈরি হবে? ক্যাপাসিটেন্স তৈরি হবে, তাই না? আমরা যখন এই কোয়াক্সিয়াল কেবল দেখেছিলাম, তখন এই যে কি কন্ডাক্টর, ইনার কন্ডাক্টর আর আউটার কন্ডাক্টরের মধ্যে ইলেকট্রিক ফিল্ড ছিল, তার মানে কি ক্যাপাসিটেন্স ফর্ম করছিল। ক্যাপাসিটেন্স ফর্ম করার মানে কি চার্জটা ওখানে হোল্ড হয়ে থাকছে, তাই না? চার্জটা ওখানে স্টোর হয়ে থাকছে, সো এনার্জিটা স্টোর হয়ে থাকছে, এনার্জিটা বের হয়ে যাচ্ছে না, যে কারণে বলা হয় কোয়াক্সিয়াল কেবলের কিন্তু লস অনেক কম, ইভেন মাইক্রোস্ট্রিপ লাইনের চেয়েও কোয়াক্সিয়াল কেবলের লস অনেক কম। সো আমাদের মেইন কথাটা হচ্ছে আমার দুইটা কন্ডাক্টর লেয়ারকে আনতে হবে এবং এদের মধ্যে ইলেকট্রিক ফিল্ডটাকে আমাদের মনিটর করতে হবে, যে ইলেকট্রিক ফিল্ডের কারণেই আমার ইলেকট্রিক ফিল্ডের এফেক্টের কারণেই কি হবে, ক্যাপাসিটেন্সটা আরো বেশি স্ট্রংলি ডেভেলপ করবে, এবং ক্যাপাসিটেন্স যত বেশি স্ট্রং ডেভেলপ করবে চার্জ স্টোরেজ তত ভালো হবে, স্ট্রিপ লাইনটা তত ভালো মাইক্রোস্ট্রিপ মিডিয়াম, মাইক্রোওয়েভ মিডিয়াম হিসেবে কাজ করবে। ফাইন। সো আমরা দেখো এখানে আমরা যদি দেখি ম্যাডাম, জি ম্যাডাম কোএক্সিয়াল লাইনে চার্জ ডেভেলপ করে না কেন? কোয়াক্সিয়াল লাইন চার্জ ডেভেলপ করে তো, কোয়াক্সিয়াল লাইনের ভলিউম লস কম আরো করে। কম হয়, লস আরো কম হয়, কিন্তু কোয়াক্সিয়াল লাইন ভারী। তুমি যখন ছোট একটা তোমার মোবাইলের অ্যান্টেনা বানাবা, তোমার মোবাইলের অ্যান্টেনার সাথে যদি একটা কোয়াক্সিয়াল কেবল ঝুলে, তাহলে তুমি বুঝো তো কি অবস্থা হবে। জি। বুঝছো? কোয়াক্সিয়াল কেবল বেটার, বাট ওয়েট বেশি, সেজন্য আমরা মাইক্রোস্ট্রিপ লাইনের কথা বলতেছি। আচ্ছা, সো আমি দেখো এই উপরের স্ট্রিপ আর আমি যদি নিচের গ্রাউন্ডের কথা চিন্তা করি, এই স্ট্রিপ আর গ্রাউন্ডের মধ্যে কি হচ্ছে, ক্যাপাসিটেন্স ফর্ম করছে। ক্যাপাসিটেন্স ফর্ম বুঝার আমার একটা সুবিধা হচ্ছে কি, আমি ইলেকট্রিক ফিল্ড লাইন দেখি। এখন আমরা দেখতে পাচ্ছি যে এই লেটস সে এই টপ কন্ডাক্টর থেকে বটম কন্ডাক্টরের দিকে আমার ইলেকট্রিক ফিল্ড লাইন যাচ্ছে। হ্যাঁ, এখন যখন ইলেকট্রিক ফিল্ড লাইন যাচ্ছে, আমরা কি জানি, ছোটবেলা থেকে পড়ে আসছি না, তড়িৎ বলরেখা একটা আরেকটাকে ছেদ করে না, ওরা একজন আরেকজনকে বিকর্ষণ করে, রিপালস করে। সো যদি তাই রিপেল যদি করে থাকে, তাহলে কি হবে, আমরা দেখতে পাবো যে লাইনগুলো আস্তে আস্তে একটু একটু করে বেন্ড হয়ে যাচ্ছে। ফাইন। এভাবে বেন্ড হতে হতে আমি যদি একদম এজ গুলাতে চলে যাই, এজ গুলাতে আমি যে কি দেখবো, যে আমার লাইনটা অনেক বেশি বেন্ড হয়ে যাচ্ছে। এখন আমরা একটা সূত্র পড়ছিলাম, মনে আছে, ইন্টারমিডিয়েটে C ইকুয়াল টু এপসাইলন A বাই D, হ্যাঁ ম্যাম। মনে আছে নাকি? এখানে কোথাও লিখছি ওই সূত্রটা, না লিখিনি। আচ্ছা, হ্যাঁ, এই এপসাইলনটা কিসের এপসাইলন ছিল মনে আছে? এই ক্যাপাসিটরের মাঝখানে যে মিডিয়ামটা, সেই মিডিয়াম, মাঝখানের যে মিডিয়ামটা, সেই মিডিয়ামটা ছিল এপসাইলন। আর ডিটা ছিল হচ্ছে দুইটা মানে কন্ডাক্টিভ প্লেটের মধ্যবর্তী দূরত্ব,
তাই তো? ডি। আর এটা কি ছিল? এরিয়া, রাইট? এখন আমি যদি এই কেসটাতে চিন্তা করি, আমার মাইক্রোস্ট্রিপ লাইন যদি আমি দেখি, আমি দেখতে পাচ্ছি যে আমার এই ইলেকট্রিক ফিল্ড লাইন বেশিরভাগটা অবশ্যই সাবস্ট্রেটে আছে, বাট কিছুটা কোথায় চলে যাচ্ছে? কিছুটা কিন্তু আমার এয়ার মিডিয়ামেও চলে যাচ্ছে, তাই না? তার মানে আমি যদি এখন এই কেসে সি ইকুয়াল টু এপসাইলন এ বাই ডি লিখতে চাই, ডিটা তো ঠিক আছে, দুইটা কন্ডাক্টরের মধ্যবর্তী দূরত্ব, ডিটা ঠিক আছে। এপসাইলনের কথায় আমাকে কি লিখতে হবে? এপসাইলনের কথায় আমাকে দুইটা মিডিয়ামের এপসাইলনই কনসিডার করতে হবে, রাইট? ঠিক আছে? আচ্ছা, এখন যদি আমাকে দুইটা মিডিয়ামের এপসাইলনের কথাই চিন্তা করতে হয়, তাহলে আমার কি হচ্ছে, মিডিয়াম মানে আমার ইকুয়েশনটা, এপসাইলনের ইকুয়েশনটা, এগুলাতে আমি একটু পরে আসছি, হ্যাঁ? এপসাইলনের ইকুয়েশনটা একটু ডিফারেন্ট হয়ে যাচ্ছে। লেটস সে আমি দেখতে পাচ্ছি কি, আমার এপসাইলনের ইকুয়েশনটা যদি আমরা ওরকম ভাবে এভারেজ করে বের করতে চাই, এরকম এসে যাচ্ছে এপসাইলন আর প্লাস 1/2 এপসাইলন আর মাইনাস 1/2, আর তার সাথে আবার আমার এই ডি আর ডাব্লিউ এই পার্টের রিলেশনও চলে আসছে। আচ্ছা, এখন আমি যদি বলি আমার এখানে এপসাইলন আর নিলাম, আমি এই বাইরের মিডিয়ামের এপসাইলন নটটা কেন ধরলাম না? এই সূত্র দেখে কেউ বলতে পারবে? মুনতাসির চৌধুরী, কিছু বোঝা যাচ্ছে নাকি? আমার স্লাইডে পড়াইতে আমার খুব অসুবিধা হয়, আমার মনে হয় যেন আমি কমিউনিকেট করতে পারি না। আচ্ছা, মুনতাসির চৌধুরী আছি না ঘুমাচ্ছি? স্যার উঠছি ঘুম থেকে? মুনতাসির চৌধুরী নাই? দেখতে তো পাচ্ছি আছে। আকিলা আলম, আকিলা আলম কথা বলো না কেন? ম্যাম মুনতাসির আছে কিন্তু ওর মাইক্রোফোন কাজ করছে না। ওকে ফাইন। আচ্ছা, আকিলা আলম তো আছো? বলো দেখি বাবা। জি জি ম্যাম। এই ইকুয়েশনটা আমি দেখাচ্ছি, আমি বললাম যে আমার মাইক্রোস্ট্রিপ লাইনে যেহেতু ইলেকট্রিক ফিল্ড লাইন দুইটা মিডিয়ামের মধ্যে দিয়ে যায়, সেজন্য আমাকে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হিসেবে একটা মিডিয়াম নিলে হবে না, আমাকে কম্পোজিট মিডিয়াম নিতে হবে। নিয়ে আমি তোমাদেরকে এই সূত্রটা দেখাচ্ছি। এখন তুমি আমাকে বলো এখানে কোথাও এপসাইলের নটটা নাই কেন, আমার এখানে 1 কেন? কমন সেন্স কি বলে? এয়ারের ওয়ান এয়ারের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট 1 ধরে আমি এই কাজটা করছি। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, এখন এই যে 1/√1 + 12 d/w এই সেকশনটা যে আমরা করলাম, ডিটা কি জিনিস? ডি হচ্ছে আমার বেসিক্যালি এই এইচ, এই ছবি অনুযায়ী যদি যাই তাহলে এইটা হচ্ছে ডি বা এইচ, একই কথা, হাইট অফ দ্য সাবস্ট্রেট, আর ডাব্লিউ হচ্ছে উইডথ অফ দ্য স্ট্রিপ লাইন, তাই তো? আচ্ছা, এখন তোমরা আমাকে বলো দেখি যে d/w যদি বড় হয় তাহলে কি এই পার্টটা 1 এর সমান হয়ে যাবে, নাকি d/w যদি ছোট হয় তাহলে এই পার্টটা 1 এর সমান হয়ে যাবে? ছোট হইলে। ছোট হলে ছোট হলে। d/w যদি ছোট হয় তার মানে ডিনোমিনেটর ছোট, ডিনোমিনেটর ছোট হয়ে গেলে এটা কি এই পুরো পার্টটা কি বড় হয়ে যাচ্ছে না? ম্যাম আমি এই নিচের পার্টটাকে পার্টের কথা 1, বলেছেন নাকি আমি ম্যাম পুরো টোটালটা হোল নিয়ে কথা পার্টের বলছি, কথা? হোল ম্যাম পার্টটা তাহলে 1 এর বড় সমান হবে। কিভাবে? ম্যাম তাহলে তার বড় মানে হবে। আমার d/w যদি বড় হয় সেই ক্ষেত্রে এই পার্টটা যত আমার মানে এই d/w বড় হওয়া মানেও তো অনেক কমই, যাই হোক, এই পার্টটা আমার যদি এমন হয়ে যায় যে এই পার্টটা 1 এর সমান হয়ে যায়, সেই ক্ষেত্রে আমার কি হবে? সেই ক্ষেত্রে আমার এই পার্ট থাকবে না, আমার জাস্ট এপসাইলন r + 1/2 + এপসাইলন r - 1/2 করলেই রিফ্লেকটিভ মিডিয়াম আমি পেয়ে যেতে পারি, তাই না? এখন বলো দেখি d/w রেশিওটা অ্যাকচুয়ালি আমরা কত পেতে পারি? জিজ্ঞেস করবো যে কাউকে, d/w রেশিওটা ক্যালকুলেট করে বলো দেখি।
আমি আমার প্রশ্ন কি বোঝা যাচ্ছে? আমি এই পার্টটাকে এই √1/1 + 12 d/w এই পার্টটাকে ধরো কথার কথা 1 এর সমান নিয়ে আসতে চাই। এটা যদি নিয়ে আসতে হয় আমার d/w রেশিওটা কিরকম হতে হবে? কোনো কথা নাই কারো মুখে। d/w পুরোটা 0 হলেই তো d/w 0 হলেই তো নিচে হর পুরোটা 0 হবে। আচ্ছা, এখন Zero হবে d/w যদি 0 হয়ে যায় তো তাহলে আমার মাইক্রোস্ট্রিপ লাইন এক্সিস্ট করবে? না, করবে না। বাট d/w যদি আমার 0 খুব কাছাকাছি হয়ে থাকে, ম্যাম 0.000 সামথিং এরকম আর কি। হ্যাঁ, তার মানে কি এটা অনেক d/w ছোট যদি নিতে হবে। সেই ক্ষেত্রে আমার কি আবার বলো? ডি ছোট নিতে হবে। ম্যাম যে আমার ডাব্লিউটা strip অনেক বড় line-এ- নিতে হবে বা ডিটা অনেক ম্যাম ছোট। খুব ছোট হতে হবে আর কি d। এক্স্যাক্টলি, তার মানে মেইন কথাটা কি আমার স্ট্রিপ লাইনের উইডথটা অনেক 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 কমে আসতে হবে। যদি স্ট্রিপ লাইনের উইডথটা অনেক বেশি কমে আসে সেই ক্ষেত্রে আমি দেখব জাস্ট নরমাল এপসাইলন r + 1/2 আর এপসাইলন r - 1/2 থেকে আমার জিনিসটা আমি ডাইলেকট্রিক কনস্ট্যান্টটা পেয়ে যাচ্ছি, এবং সেই ডাইলেকট্রিক কনস্ট্যান্টটা কার সমান হচ্ছে? কোন মিডিয়ামে ডাইলেকট্রিক কনস্ট্যান্টের সমান হচ্ছে? উইথ কমবে নাকি হচ্ছে গিয়ে মানে ওই ধরো height- কথার কথা আমি একটু দাঁড়াও। হ্যাঁ, লেটস সে আমি এই পার্টটাকে 1 এর সমান করে নিয়ে আসলাম। এই পার্টটাকে 1 এর সমান করে নিয়ে আসার জন্য আমাকে কি করতে হবে? এই d/w অ্যারাউন্ড 0 মানে কি ওই 0.000 এরকম কিছু একটা ভ্যালুতে নিয়ে আসছি, ঠিক আছে? এরকম কোন একটা ভ্যালুতে নিয়ে আসছি, তখন আমার মিডিয়ামের ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কি এইটুকু ফর্মুলার মধ্যে থেকেই আমি পেয়ে যাব, তাই না? বিকজ এই পার্টটা তো 1 হয়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে আমি এই এফেক্টিভ ডাইলেকট্রিক কনস্ট্যান্ট যেটা ক্যালকুলেট করব সেটার ভ্যালু কত হবে? সেটা কত আসবে? সেটা কার সমান আসবে? ডাইলেকট্রিক কনস্ট্যান্ট যেটা দেওয়া থাকবে সেটা সমান, মানে তার এপসাইলন মানে r এর সমান হবে। সাবস্ট্রেটের, এক্স্যাক্টলি, তার মানে Substrate-এর। সাবস্ট্রেটের ডাইলেকট্রিক কনস্ট্যান্টের সমানই ম্যাম হবে। আরেকটা কথা আপনি বললেন যে মানে উইথটা যত কম হবে, ম্যাম এখানে তো d/w, তাহলে ডিটা কম হওয়ার কথা, এখানে ডি তো উইথ না মেবি। ম্যাম উইথটা কি w না এখানে? d/w টা আমার যত কম কম ম্যাম। হবে তত হ্যাঁ, এই তত নিচেটা 1 এর সমান। এখন ম্যাম d/w যদি কম হতে হয় তাহলে ম্যাম d এর ভ্যালুটা ছোট হতে হবে। d কি ম্যাম এখানে উইথ না তো আচ্ছা, maybe। দাঁড়াও আমি ডি তো আরেকবার বলি পুরুত্ব, তোমাদেরকে। স্ট্রিপ d/w তে মানে d টা পুরুত্ব। হচ্ছে হাইট অফ দ্য সাবস্ট্রেট, হ্যাঁ, আর w হচ্ছে w-টা হচ্ছে উইথ width of the strip line। স্ট্রিপ h লাইন। লিখলে ভালো হতো, d এর জায়গায় h লিখলে ভালো হতো। d এর জায়গায় h লিখলে এই ছবিটার সাথে তোমাদের মিলবে ভালো। আচ্ছা, ঠিক ম্যাম আছে, তাহলে তো হাইটটা অনেক ছোট হতে হবে। দাঁড়াও একটু বলি। আচ্ছা, এখন যদি তোমরা এই d/h এর দিকে তাকাও, এই d/h যত বড় হবে তোমার এই d-টা, সরি d/h তো লেখা উচিত হয় নাই, হবে। দাঁড়াও উফ, এক সেকেন্ড, h/w হবে। h/w। এভাবে যদি আমরা চিন্তা করি, আমি কি চাচ্ছি, আমি চিন্তা করছি যদি এটা 0-র সমান হয়ে 0-র কাছাকাছি থাকে, 0-র কাছাকাছি থাকা মানে কি ডেফিনেটলি w-টা অনেক বড় আর h-টা আমার অনেক বেশি কমে আসছে, তাই তো? যদি w-টা অনেক বড় আর h-টা কমে আসে তার মানে কি আমার এই স্ট্রিপ লাইনটা আলটিমেটলি অনেক বেশি চওড়া হতে থাকে এবং h-টা আমার অনেক বেশি কম হতে থাকবে। তার মানেটা কি, তখন দেখা যাবে আমার এই ইলেকট্রিক ফিল্ড লাইনগুলো এজের কাছে একটু আগে যেটা আমি দেখাচ্ছিলাম এইরকম ভাবে বেন্ড হচ্ছে, সেই বেন্ডিংটা আর হবে না। কথা কি বোঝা গেল? এবং ছবি দেখেই বোঝা যাচ্ছে যখন আমার স্ট্রিপ লাইনটা অনেক বেশি চওড়া হয়ে যাচ্ছে, দ্যাট ইজ w-টা যখন অনেক বেশি বেড়ে যাচ্ছে,
তখন এফেক্টিভ ডাইলেকট্রিক কনস্ট্যান্টটা মিডিয়ামের ডাইলেকট্রিক কনস্ট্যান্টেরই সমান হয়ে যাচ্ছে। ক্লিয়ার সবাই? আচ্ছা, এবার আমরা যদি আবার একটু অন্যভাবে চিন্তা করি যে আমার যদি এই h/w 0 এর কাছাকাছি না হয়ে h/w যদি আমার বেশি বড় হতে থাকে, মানে কি h এর ভ্যালুটা বেশি এবং w এর ভ্যালুটা কমতে থাকে, সেই ক্ষেত্রে আমরা কি পাবো? সেক্ষেত্রে আমরা দেখতে পাবো এই পার্টটা অনেক বড় হয়ে যাচ্ছে। এই পার্টটা যখন অনেক বেশি বড় হয়ে যাচ্ছে তখন আমার কি হবে? এই পুরা পার্টটা কি অনেক ছোট হয়ে যাবে। ক্লিয়ার সবাই? বুঝি? জি। এবং এই পার্টটা যখন ছোট হতে থাকবে, যত বেশি ছোট হবে, একটু খেয়াল করে শুনি, এই পার্টটা যত বেশি ছোট হবে এই পুরা পার্টটা তত বেশি ছোট হবে, এবং এই d/w যত বড় হবে, সো এই পুরা পার্টটা যত বেশি ছোট হবে তত বেশি এয়ারের ইনফ্লুয়েন্স বাড়তে থাকবে। তার মানে কি সেই ক্ষেত্রে দেখা যাবে এই পুরা পার্টটা এতটাই ছোট হয়ে যাচ্ছে যে এফেক্টিভ ডাইলেকট্রিক কনস্ট্যান্ট মোটামুটি দুই মিডিয়ামের এভারেজের সমান হচ্ছে। ক্লিয়ার কথাটা? জি। তার মানে আমার এই d/w বলো বা h/w বলো, যেটাই বলি না কেন, এই h/w রেশিওর উপরে ডিপেন্ড করে আমার এই এফেক্টিভ ডাইলেকট্রিক কনস্ট্যান্টটা ভ্যারি করছে। এবং আমরা যদি ছবিতে, নরমাল ছবিতে যাই, সব ক্লিয়ার করতে হবে আবার। কি ব্যাপার, কি হলো? স্ক্রিন শেয়ারিংই বন্ধ হয়ে গেল। আমার কথা শোনা যাচ্ছে? বুঝলাম না, স্ক্রিন শেয়ার বন্ধ হয়ে গেল কিভাবে? ম্যাম স্ক্রিন শেয়ার অফ হয় না ম্যাম, স্লাইড এন্ড ম্যাম মানে স্লাইড শেষ হয়ে গেছে এটা দেখাচ্ছে। স্লাইড শেষ? আমার তো কিছুই দেখাচ্ছে না, আমার তো পুরো ব্ল্যাক হয়ে গেছে এবং কোনো ওইও নাই। ও স্লাইড শোতে ছিল, সরি সরি সরি, হ্যাঁ ইউ আর রাইট। আচ্ছা, ভুলে গেছিলাম। আমি যদি এই আগের স্ক্রিনে আবার চলে যাই, যে যখন আমার এই স্ট্রিপটা এত সরু হয়ে যাচ্ছে যে আমার এই যে ইলেকট্রিক ফিল্ড, ম্যাম এখন স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে আবার। ওহো, আচ্ছা ভিডিওটা কত ইজিয়ার। সো আমি যদি এখন আবার আমার এই সার্কিটে যাই, এই ছবিটাতে যাই, সার্কিট বলছি, এই ছবিটাতে যাই, আমি কি দেখতে পাবো যত আমার এই স্ট্রিপ লাইনটা থিন, মানে চওড়া কমতে থাকবে, থিন না চওড়া, যত উইডথ যত আমার কমতে থাকবে তত বেশি এর এন্ড থেকে ইলেকট্রিক ফিল্ড লাইনগুলোর বেন্ড হওয়ার সম্ভাবনা বাড়তে থাকবে। ইলেকট্রিক ফিল্ড লাইনগুলোর বেন্ড যত বেশি হতে থাকবে তত আমি দেখতে পাবো ইলেকট্রিক ফিল্ড লাইন এই দুই মিডিয়াম, এয়ার এবং সাবস্ট্রেট, দুই মিডিয়ামকেই বেশি পাস করতে থাকবে, এবং আমার এফেক্টিভ ডাইলেকট্রিক কনস্ট্যান্টের যেই ভ্যালুটা, সেই এফেক্টিভ ডাইলেকট্রিক কনস্ট্যান্টের মধ্যে আমার এয়ারের ভূমিকা তত বেশি বাড়তে থাকবে। as simple as that. সো আমার স্ট্রিপ লাইন ঠিক হচ্ছে নাকি থিন হচ্ছে সেটা দেখেই আমি বুঝতে পারবো যে আমার এই ইলেকট্রিক ফিল্ড লাইনের বেন্ডিংটা কেমন করে বাড়ছে বা কি হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন খেয়াল করে দেখো, তাহলে এখন যদি আমরা এখানে আসি যে আমার এফেক্টিভ ডাইলেকট্রিক কনস্ট্যান্টের ভ্যালুটা, যেটা আমার অবশ্যই এই স্ট্রিপ লাইনের, এই যে মাইক্রোস্ট্রিপ, যে থিন স্ট্রিপটা, এই স্ট্রিপের উইডথের সাথে এই সাবস্ট্রেটের রেশিওর উপর অনেক বেশি ডিপেন্ড করছে। এখন আমরা আরেকটু ডিটেইলে দেখি। লেটস সে যে আমার এই ইলেকট্রিক ফিল্ডগুলা এভাবে বেন্ড হচ্ছে। আগে কি ছিল, ইলেকট্রিক ফিল্ডগুলা স্ট্রেইট ডাউন যখন যাচ্ছিল, হ্যাঁ, তখন তার কিন্তু আর কোনো কম্পোনেন্ট ছিল না, বাট যে ইলেকট্রিক ফিল্ডটা, মানে তার কম্পোনেন্ট ছিল না, মানে তার এক্স অ্যাক্সিস বরাবর আর কোনো কম্পোনেন্ট ছিল না, তাই না? বিকজ সে একদম পারপেন্ডিকুলারলি ডাউনওয়ার্ডস যাচ্ছে। বাট যখন আমি দেখতে পাবো যে আমার ফ্রিঞ্জে, মানে আমার এই ফিল্ডগুলো এরকম ভাবে বেন্ড হয়ে যাচ্ছে, সেই সমস্ত কেসে অবশ্যই আমার ফিল্ডের কি
কম্পোনেন্ট থাকবে, এক্স অ্যাক্সিস বরাবর কম্পোনেন্ট থাকবে, এবং যেহেতু এটা বেন্ট করা লাইন, স্ট্রেইট লাইন না, সো তার এক্স এবং ওয়াই দুই অ্যাক্সিস বরাবরই কম্পোনেন্ট থাকবে, তাই তো? এবং এক্স কম্পোনেন্ট গুলা ধরো একজন আরেকজনকে ক্যান্সেল আউট করে দিতে পারে, বাট এই যে ওয়াই কম্পোনেন্ট গুলা, এগুলোর কারণে কি হতে থাকবে? এই কম্পোনেন্ট গুলা দুই মিডিয়াম দ্বারাই এফেক্টেড হতে থাকবে। সেই কারণেই আমরা এই এপসাইলন এফেক্টিভ এই ভ্যালুটা এত বেশি গুরুত্ব দিয়ে থাকি। নরমাল একটা মিডিয়ামে আমরা তো বলতেই পারি যে আরে এখানে তো দেখা যাচ্ছে খুব কম ফিল্ড বাইরে যাচ্ছে, তাহলে আমি কেন ওই ফিল্ড গুলোর জন্য এয়ারের ডাইলেকট্রিক কনস্ট্যান্ট কনসিডার করব? দ্য প্রবলেম ইজ অল্প একটু গেলেও সেই অল্প ইনক্লাইন্ড ফিল্ডের কারণে ইলেকট্রিক ফিল্ড দুই প্লেনেই থাকছে, এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস দুইটাতেই থাকছে, এবং এই কারণে যেটা হয়ে থাকে আমাকে এফেক্টিভ ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বা এফেক্টিভ মিডিয়ামের ডাইলেকট্রিক কনস্ট্যান্ট নিতে হয়। আচ্ছা, ফেয়ার এনাফ। এখন যদি আমরা আরেকটু ডিটেইলে যাই, এই ছবিগুলোতে আমি পরে আসছি, এগুলো সিমুলেশনের ছবিগুলো তোমাদেরও আসবে। সো আলটিমেটলি আমি দেখতে পাবো যে আমার এই যে এফেক্টিভ ডাইলেকট্রিক কনস্ট্যান্টটা আমরা যদি এই ভ্যালু দিয়ে দেখি, যেহেতু এরকম এভারেজের ফর্ম বা এভাবে আসছে, আমি দেখতে পারবো এই এফেক্টিভ ডাইলেকট্রিক কনস্ট্যান্টটা 1 থেকে, মানে এয়ারের ডাইলেকট্রিক কনস্ট্যান্ট থেকে আমি সাবস্ট্রেট যেটা ইউজ করছি, ধরো খুব কমন একটা সাবস্ট্রেট যেটা আমাদের ল্যাবে আছে, সেটা হচ্ছে তোমার কি জানি এটার নাম, FR4 সাবস্ট্রেট। হ্যাঁ, FR4 সাবস্ট্রেটের ডাইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে 4.4। তার মানে আমাদের এই এফেক্টিভ ভ্যালু অফ এফেক্টিভ ডাইলেকট্রিক কনস্ট্যান্টটা কি 1 থেকে ওই পার্টিকুলার সাবস্ট্রেটের জন্য 4.4 এর মধ্যেই থাকবে। আচ্ছা, এখন এটাতে পরে আসি, এগুলাতে পরে আসি। সো আমি যদি এখন আমার ওই জেনারেল ইকুয়েশনটা একটু লিখতে চাই, ওই যে যেটা আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, C equal to epsilon A by D, যে ডিটা কি ছিল আমাদের এই পার্টিকুলার ছবির জন্য, অ্যাকচুয়ালি এটা ডি না, এটা হবে হচ্ছে এই পার্টিকুলার ছবির জন্য আমরা এটাকে বলতে পারি H, epsilon A by H, তাই তো? আচ্ছা, এখন দেখো আমি কি যাব, আমি যাব ক্যাপাসিট্যান্সটা যেন খুব স্ট্রংলি ফর্ম করে থাকে। ক্যাপাসিট্যান্সটা যখন স্ট্রংলি ফর্ম করবে, সেই ক্যাপাসিট্যান্সটা স্ট্রংলি ফর্ম করার জন্য আমার কি দরকার, ক্যাপাসিট্যান্সটা বাড়ার জন্য আমার কি দরকার, এপসাইলন বাড়বে আর এইচ কে আমার কমাতে হবে। সো আমরা যে সমস্ত মাইক্রোস্ট্রিপ স্ট্রাকচার ইউজ করি, সেটা মাইক্রোস্ট্রিপ লাইন হোক, মাইক্রোস্ট্রিপ অ্যান্টেনা হোক, যাই হোক, আমরা চেষ্টা করি এইচটা যেন মোটামুটি একটু কমের দিকে থাকে, ঠিক আছে? এক। 2 নাম্বার কি, আমার এপসাইলনটা যেন মোটামুটি একটু বেশির দিকে থাকে। আচ্ছা, এখন যেহেতু আমি যেহেতু না বলি, আমি যদি আবারও কোয়াক্স থেকে কম্পারিজনটা শুরু করি, কোয়াক্সের মধ্যে ইনার কন্ডাক্টর আর আউটার কন্ডাক্টরের মধ্যে কেবলমাত্র একটা মিডিয়াম ছিল। যেহেতু একটা মিডিয়াম ছিল, সো ইলেকট্রিক ফিল্ড একটা প্লেনে ছিল, ম্যাগনেটিক ফিল্ড পারপেন্ডিকুলারলি তার প্লেনে আর অপোজিট প্লেনে ছিল। যখন আমি দেখব যে আমার স্ট্রিপ লাইন স্ট্রাকচার, যেখানে আমার চারপাশে কন্ডাক্টর আছে আর সেই কন্ডাক্টরের মাঝখানেও একটা কন্ডাক্টর আছে, সো মাঝখানের কন্ডাক্টর থেকে আমার উপরের দুই পাশে টপ আর বটমের কন্ডাক্টরে ইলেকট্রিক ফিল্ড লাইন যাচ্ছে, সেখানেও আমরা দেখতাম ইলেকট্রিক ফিল্ড লাইনসটা একটা মিডিয়ামের মধ্যে দিয়ে যাচ্ছে। তার মানে এপসাইলনের একটা সার্টেন মিডিয়ামের এপসাইলনের ভ্যালুই আমার ইউজ হচ্ছে। বাট এখন আমি যখন চলে আসছি মাইক্রোস্ট্রিপ লাইনে, মাইক্রোস্ট্রিপ লাইনে আমরা কি দেখতে পাচ্ছি, এপসাইলনটা দুইটা মিডিয়ামের উপর ডিপেন্ড করছে, এবং দুইটা মিডিয়ামের উপর ডিপেন্ড করার কারণে আমরা একটু আগেই দেখে আসলাম যে আমাদের ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটা মানে অ্যাক্সিয়াল ডিরেকশনেও আছে, আবার পারপেন্ডিকুলার ডিরেকশনেও আছে। ইলেকট্রিক ফিল্ডের দুই প্লেনে কম্পোনেন্ট পাওয়া যাচ্ছে। সো আলটিমেটলি কি হচ্ছে তাহলে, স্ট্রিপ লাইনে অ্যাকচুয়াল পিওর টিইএম ওয়েভ পাওয়া যায় না। বোঝা যাচ্ছে কথাটা যে কেন পিওর টিএম ওয়েভ পাওয়া যায় না? আচ্ছা, বাট সত্যি কথা বলতে স্ট্রিপ লাইনে মেইনলি পাওয়া যায় হাইব্রিড টিইটিএম ওয়েভ। তারও আরেকটা প্রোনাউন্স একটু বেটার ওয়ে আছে, যেটা হচ্ছে কোয়াসি টিইএম ওয়েভ, যেটা অ্যাকচুয়াল টিইএম না বাট কোয়াসি টিইএম। আচ্ছা, এখন এই
কোয়াসি টিএম মানে কি অলমোস্ট লাইক টিএম মোড হচ্ছে কোয়াসি টিএম। ঠিক আছে, এখন আমরা যদি এই ইকুয়েশন গুলার দিকে তাকাই, এই এপসাইলন আর প্লাস 1/2 এপসাইলন আর মাইনাস 1/2 এই ফ্রিকোয়েন্সি এই জিনিসগুলোর দিকে যদি আমরা তাকাই, যখন আমার লো ফ্রিকোয়েন্সিতে থাকি, আমরা জানি যে মিডিয়ামের ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে মিডিয়ামের একটা প্রপার্টি, যেই প্রপার্টিটা ফ্রিকোয়েন্সির সাথে সাথে চেঞ্জ হয়, তাই না? এটা কি আমরা জানি, পড়েছি কোথাও? লাইটের রিফ্লেকশন ডিফ্লেকশন, ইলেকট্রোম্যাগনেটিক থিওরি, এই টাইপের জায়গায় আমরা পড়েছি না যে এপসাইলনের ভ্যালুটা ফ্রিকোয়েন্সির সাথে সাথে চেঞ্জ হয়। সো এক্স্যাক্টলি ওইভাবে আমার এই এপসাইলনের ভ্যালুটা যখন লোয়ার ফ্রিকোয়েন্সিতে থাকে, সে মোটামুটি কমের দিকে থাকে। কমের দিকে থাকে মানে কি অলমোস্ট 1 এর কাছাকাছি থাকে। যখন সে অলমোস্ট 1 এর কাছাকাছি থাকে, মানে দুইটা মিডিয়ামের ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের ডিফারেন্সটা যখন অনেক কম থাকে, তখন ইট অ্যাক্টস মোর লাইক আ টিএম মোড। বাট অ্যাজ দ্য ফ্রিকোয়েন্সি ইনক্রিজেস, ফ্রিকোয়েন্সি যখন বাড়তে থাকে, তখন এয়ার আর সাবস্ট্রেটের ডাইইলেকট্রিক কনস্ট্যান্টের মধ্যে বা রিলেটিভ পারমিটিভিটির মধ্যে একটা বেশি ডিফারেন্স চলে আসতে থাকে, এবং এই বেশি ডিফারেন্স আসার কারণেই দেখা যায় যে ওই মোডটা আর টিইএম মোডের মধ্যে থাকে না, ওই মোডটা কোয়াসি টিইএম বা হাইব্রিড মোডে, কোয়াসি টিইএম মোডে চলে যেতে পারে। আরো বেশি যখন হায়ার হতে থাকে, তখন ওইটা, যেমন তোমরা যখন সিএসসি তে আমরা মাইক্রোস্ট্রিপ লাইন ইনশাআল্লাহ সিমুলেট করব, দেখবা তোমাদের বেশিরভাগেরই আসছে হাইব্রিড টিএম মোড, টিই বা টিএম মোড। তোমাদের কোয়াসি টিএম ও অনেকেরই আসবে না। ফ্রিকোয়েন্সি যত বাড়াতে থাকবো, আমাদের কোয়াসি টিএম মোড পাওয়ার সম্ভাবনা আরো বেশি কমতে থাকবে। এখন আমি যে বলছি যে এই স্ট্রিপ লাইনের কোয়াসি টিএম মোড চলে আসছে, তার মানে কি, আমরা জানি যে যখন আমরা তোমার ওয়েভগাইড বানালাম, সেই ওয়েভগাইডের ইকুয়েশন যখন আমরা করলাম, সেই ওয়েভগাইডের ইকুয়েশনের মেইন জিনিসগুলাই আমরা কি দেখাতাম? প্রপাগেশন কনস্ট্যান্ট, ফেজ ভেলোসিটি, এই জিনিসগুলো আমরা দেখাতাম, তাই না? এবং আমরা বলতাম যে যখন ধরো মেটালিক ওয়েভগাইডের ফেজ ভেলোসিটি একরকম, ডাইইলেকট্রিক ওয়েভগাইডের ফেজ ভেলোসিটি আরেক রকম, তাহলে আমাদেরকে কি মাইক্রোস্ট্রিপ লাইনের ওই ইকুয়েশন গুলাই দেখতে হবে? নর্মাল যখন আমরা একটা টিএম ওয়েভ চিন্তা করি, সেই টিএম ওয়েভের জন্য যদি আমরা প্রপাগেশন কনস্ট্যান্ট দেখি, সেই প্রপাগেশন কনস্ট্যান্ট কি ওমেগা রুট ওভার মিউ এপসাইলন এর সমান। বাট যখন আমি একটা মাইক্রোস্ট্রিপ লাইন দেখবো, এই এপসাইলনটা কি একটা সিঙ্গেল মিডিয়ামের এপসাইলন? নো, এই এপসাইলনটা হচ্ছে এফেক্টিভ এপসাইলন, মানে কি আমার দুইটা মিডিয়ামের এপসাইলনেরই এফেক্ট আছে। তো দেখা যাবে যখন আমি মাইক্রোস্ট্রিপ লাইন চিন্তা করব, তখন আমার এই এপসাইলনটা এপসাইলনের জায়গায় এপসাইলন আর ই হয়ে যাচ্ছে। ঠিক আছে, কথাটা বুঝতে পারছি? বুঝি নাকি না? জি ম্যাম, বুঝছি, কিন্তু আচ্ছা, আমি তখন আমি সরি বলো, কখন বুঝবো যে হাইব্রিড টিএম আসছে না কোয়াসি টিএম আসছে? আচ্ছা, গুড কোয়েশ্চেন। তো প্রথমত যখন তুমি সিমুলেট করতে যাবা, তোমাকে তোমার সফটওয়্যার দেখাই দিবে যে তোমার মোড কি আসছে। হ্যাঁ, আর তুমি যখন সিমুলেট করতে, মানে যেহেতু আমরা এই মাইক্রোস্ট্রিপ লাইন তো অ্যানালিটিক্যাল ফর্মুলা দিয়ে অ্যানালাইজ করা খুবই মানে বিরক্তিকর বা ডিফিকাল্ট এবং লম্বা, সো আমরা ওই টেকনিকটাতে তো যাচ্ছি না। তুমি যখন সিমুলেট করতে যাচ্ছ, যখন তুমি তোমার হাই ফ্রিকোয়েন্সিতে হচ্ছে, যখন তোমার এপসাইলনের ডিফারেন্স গ্যাপ বাড়তে থাকবে, তুমি মানে যদি কি বলবো, অ্যানালজিক্যালি যদি তুমি চিন্তা করতে চাও, তখন তোমাকে এভাবে ভাবতে হবে যে আমার এপসাইলনের ডিফারেন্স বাড়ার কারণে আমার অ্যাক্সিয়াল কম্পোনেন্ট গুলার এফেক্ট আরো বেশি হচ্ছে, আরো সিগনিফিকেন্টলি চেঞ্জ হচ্ছে। সেই সমস্ত কেসে আমার জিনিসটা আর কোয়াসি টিএম থাকবে না, এটা হাইব্রিডে চলে যাবে। হায়ার দ্য ফ্রিকোয়েন্সি, হায়ার দ্য প্রবাবিলিটি অফ গোয়িং ইট টু হাইব্রিড ফর্ম। ওকে, আমি কি উত্তর দিতে পারছি তোমার প্রশ্নে? না পারলে কিন্তু বলবা। আমি যদি এখন তোমার লেখাপড়াতে চলে যাই, দাঁড়াও আমি মোবাইল দিয়ে লগইন করে নিই। আচ্ছা, এই পর্যায়ে একটা কথা, সেটা হচ্ছে
এই বুধবারের ক্লাসটা আমি ওই সময় নিতে পারবো না। তোমরা এই বুধবারে অন্য কোনো টাইমে কি ফ্রি আছো? কেউ যদি আমাকে একটু বলো, বা বুধবার না হয় আমি আগামীকালও নিয়ে রাখতে পারি। ফ্রি আছো নাকি তোমরা? কেউ কথা বলে না কেন? আগামীকাল ম্যাম 10টা ম্যাম আগামীকাল হলে ম্যাম আমাদের 11:30 থেকে আসাদ স্যারের ক্লাস আছে। তার আগে ক্লাস কারো আছে কিনা জানি না। আর ম্যাম বুধবার দিন পাওয়ারের ক্লাস আছে। পাওয়ার, আচ্ছা। আর আচ্ছা, ম্যাম তাহলে আমি এটা আকিলাকে ডিউটি দেই যে ওকে ম্যাম। আমাকে এই সপ্তাহেই টাইম দিতে হবে। হ্যাঁ, জি মঙ্গল ম্যাম। বুধ বৃহস্পতির মধ্যে আমাকে জাস্ট, আমি বুধবার ওই 9:30 থেকে 10টা, মানে অ্যাকচুয়ালি বুধবার আমি 12টা পর্যন্ত পাবো না, 12টার পরে আমি যে কোনো সময় পাবো। হ্যাঁ, সো আমাকে তোমরা একটা টাইম দিবা যে আমি বুধবারের ওই ক্লাসটা নিব। ম্যাম আমি হোয়াটসঅ্যাপে আপনাকে জানাই হ্যাঁ, দেবো না। প্লিজ প্লিজ, হ্যাঁ, থ্যাংক ইউ। আজব কথা, আমি ভাবলাম যে আমি খাতা কলমে করাবো, সে খাতা কলমে করাতে যে আমার মোবাইল থেকে লগ ইন করতে যে বলতেছে যে waiting for the host to start the meeting, right? তাহলে আজকে পুরোটা স্লাইডেই থাকি আমরা, আর মোবাইল ভিডিওতে আমি আমার ইকুয়েশন না লিখলে আমার অসুবিধা হয়, সত্যি কথা। ইকুয়েশনের হয়ে রিড আউট করাটা আমার কমফোর্টেবল না। আচ্ছা, ব্যাপার না, আমরা যাই আবারও এখানে। যদি টিএম ফিল্ডের ওমেগা রুট ওভার মিউ এপসাইলন থাকে, যখন আমি বলতেছি মাইক্রোস্ট্রিপ লাইন, সেই ক্ষেত্রে আমার এই রুট ওভার মিউ ওমেগা রুট ওভার মিউ, আর সেটার সাথে আসতেছে আমার এপসাইলন আর ই, তাই না, রিলেটিভ এফেক্টিভ ডাইলেকট্রিক কনস্ট্যান্ট। আচ্ছা, এইবারে আমরা যদি প্রোপাগেশন কনস্ট্যান্টের একেবারে আদি অনন্তকালের যে সূত্রটা তোমাদের কি মনে আছে কিনা আল্লাহ জানে, আর প্লাস জে ওমেগা এল প্লাস আর জি প্লাস জে ওমেগা সি, মনে আছে নাকি এরকম ইকুয়েশন করে আসছো তোমরা ট্রান্সমিশন লাইনে আনিসের ক্লাসে? আর প্লাস জি ওমেগা এল আর এখানে জি প্লাস জে ওমেগা সি করছি আমরা এই জিনিস। যদি এরকম আর প্লাস জে ওমেগা এল আর আমি জি প্লাস জে ওমেগা সি রাখি, সেই ক্ষেত্রে কি ব্যাপার, মাউস দিয়ে আরো কঠিন। জে ওমেগা সি এই ফর্মুলাতে যদি আমার লসলেস কেস হয়, তাহলে আমার প্রোপাগেশন কনস্ট্যান্টটা কিরকম চেহারা আসে বলো দেখি? কি হয় প্রোপাগেশন কনস্ট্যান্টটা, কে বলতে পারবে? রুট ওভার এলসি রুট ওভার এলসি আসে। হ্যাঁ, তাহলে আমার এই জে স্কয়ারের জন্য রুট ওভার অ্যাকচুয়ালি ওমেগা রুট ওভার এলসি আসে। বাট যেহেতু আমি এখানে বলছি যে আমার মাইক্রোস্ট্রিপ লাইন, সো আমার মাইক্রোস্ট্রিপ লাইনের যেহেতু ক্যাপাসিটেন্সটা মিডিয়ামের উপর ডিপেন্ড করে, আমার এপসাইলনের উপর ডিপেন্ড করে থাকে, সো আলটিমেটলি আমার কি হয়ে যাবে, আমার টিএম মোডে দেখা যাবে এই ক্যাপাসিটেন্সটা নরমাল সি এর সমান না হয়ে রুট ওভার এই সি প্রাইম এর সমান হয়ে যাচ্ছে। ঠিক আছে, এবং আমি এটাকে বলছি লসলেস কেসের জন্য।
এখান থেকে আমি দেখিয়ে দিতে পারি যে আমার যে এফেক্টিভ পারমিটিভিটিটা আছে, রিলেটিভ পারমিটিভিটিটা আছে, সেটা হচ্ছে এয়ারের পারমিটিভিটির সাথে ওই মিডিয়ামের পারমিটিভিটির রেশিওর সমান। আলটিমেটলি আমি নিয়ে আসতে পারি ফেজ ভেলোসিটির ইকুয়েশন ভিপি ইকুয়াল টু ওমেগা বাই বিটা। আমি ভেরি সরি, যেহেতু আমি লিখতে পারছি না, সেজন্য আমি তোমাদেরকে এটাকে ভেঙে ভেঙে বলতে পারছি না, বাট আমি প্রিটি শিওর যে এটা খুব সহজ, এটা তোমরা পারবা। আমার নর্মাল যখন ফ্রি স্পেস ছিল, ফ্রি স্পেসের ডাইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে, মিডিয়ামের ডাইলেকট্রিক কনস্ট্যান্ট হচ্ছে 1। সো ফ্রি স্পেসের ফেজ ভেলোসিটি বাতাসের ফেজ ভেলোসিটির সমান। বাট যখন আমি মাইক্রোস্ট্রিপ লাইন আসছি, মাইক্রোস্ট্রিপ লাইনে কি হচ্ছে, ফেজ ভেলোসিটিটা হচ্ছে c ডিভাইডেড বাই √ε r e এর সমান। এপসাইলন আর ই কি অলওয়েজ 1 এর চেয়ে বড়, তার মানে ডেফিনেটলি মাইক্রোস্ট্রিপ লাইনের ফেজ ভেলোসিটি অলওয়েজ লাইটের ভেলোসিটির চেয়ে ছোট থাকবে। এবং একইভাবে যদি আমরা মাইক্রোস্ট্রিপ লাইনের গাইডেড ওয়েভলেন্থ বলে থাকি, সেই গাইডেড ওয়েভলেন্থ কি হবে, লাইটের ওয়েভলেন্থের চেয়ে কম হবে না বেশি হবে? অবশ্যই ফ্রি স্পেসের ওয়েভলেন্থের চেয়ে কম হয়ে থাকবে। এই যে ইনফরমেশনটা খুব ইম্পর্টেন্ট, যে আমি যে ফ্রিকোয়েন্সিটাকে একটা গাইডেড মিডিয়ামের মধ্যে দিয়ে প্রপাগেট করাতে চাবো, আমরা যখন কোনো স্ট্রাকচার ডিজাইন করব, সেই স্ট্রাকচারগুলো না ল্যামডার সাথে অনেক বেশি রিলেটেড হয়ে থাকে। ধরো আমি 10 গিগাহার্টজের সিগন্যাল একটা মাইক্রোস্ট্রিপ লাইনের মধ্যে দিয়ে পাঠাতে চাচ্ছি। এখন আমি ধরো বললাম যে আমি যে মাইক্রোস্ট্রিপ লাইনটা নিয়ে ইউজ করবো, সেই লাইনটার লেংথ হবে হচ্ছে λ/2, তার মানে হাফ ওয়েভলেন্থ দূরত্বের মাইক্রোস্ট্রিপ লাইন হবে। এখন যদি হাফ ওয়েভলেন্থ দূরত্বের মাইক্রোস্ট্রিপ লাইন আমার হতে হয়, তাহলে সেই হাফ ওয়েভলেন্থের ওয়েভলেন্থটা আমি কোনটা নিব, ফ্রি স্পেসের নিব নাকি গাইডেড এর নিব? অবশ্যই আমি গাইডেড এর নিব। কেন গাইডেড এর নিব? বিকজ ফ্রি স্পেস ওয়েভলেন্থের চেয়ে গাইডেড ওয়েভলেন্থ কম হয়ে থাকে, ডিভাইডেড বাই √ε r e, এই রিলেশনে কম হয়ে থাকে। কথা কি বুঝাতে পারছি আমি? সো এইটা গেল হচ্ছে আমার মাইক্রোস্ট্রিপ লাইনের কিছু ছোটখাটো বৈশিষ্ট্য। আচ্ছা, ফেজ ভেলোসিটি আর ওয়েভলেন্থ মেইনলি, আর প্রপাগেশন কনস্ট্যান্ট, ফেজ ভেলোসিটি আর ওয়েভলেন্থ। আচ্ছা, এখন যদি আমি আরেকটু সামনে যাই, সেটা হচ্ছে স্ট্রিপ লাইনের ইনপুট ইম্পিডেন্স বা ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স। স্ট্রিপ লাইনের ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স খুবই 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 গুরুত্বপূর্ণ একটা প্যারামিটার। কেন খুবই গুরুত্বপূর্ণ একটা প্যারামিটার? আমার কাছে যদি ছবি থাকতো, আচ্ছা একটু দাঁড়াও। এই ছবিটা দেখতে পাচ্ছি সবাই? খেয়াল করে দেখো, এটা একটা মাইক্রোস্ট্রিপ লাইন, এটা দেখা যাচ্ছে তো? কেউ একটু জানাও। হ্যাঁ, ফাইন। এই ছবিটাতে এই যে এই পার্টটা, এটা হচ্ছে ফ্রন্ট পার্ট। এই যে ফ্রন্ট পার্টে এই যে মেটালিক এই পার্টটা, এটা হচ্ছে আমার স্ট্রিপ, আর এটা হচ্ছে আমার ব্যাক পার্ট। এখন এই যে স্ট্রিপ লাইনটা আমার কাজ করবে কিভাবে? এখানে আমার একটা পোর্ট বসাতে হবে, ঠিক আছে? এই পোর্টটা সোল্ডারিং করে এখানে বসাতে হয়। আমরা কি চাই? আমরা চাই স্ট্রিপ লাইন তার মানে কি, এখান থেকে যে সিগন্যালটা নিবে ওই সিগন্যালটা যেন এখানে পাস করতে পারে। এখানে যদি 5 নেয়, এখানে যেন 5 পাঠাইতে পারে, সোজা কথা। এখন আমার যদি এইভাবে সিগন্যালটাকে ঠিক মতন পাস করতে হয়, তাহলে আমাকে কি করতে হবে? আমার যেন এখানে সব প্রতিটা পয়েন্টে ইম্পিডেন্স ম্যাচ হয়। এই যে পোর্টগুলা দেখতে পাচ্ছ না, এই পোর্টগুলা হচ্ছে ল্যাবে আছে আমাদের প্রচুর, হয়তোবা কেউ নিয়েও দেখেছে আগে। যাই হোক, সো এই পোর্টগুলা খুব সরু কোয়াক্সিয়াল কেবলের সাথে কানেক্ট করা যায়। 1 গিগাহার্টজ অ্যাবাভ কোয়াক্সিয়াল কেবল আছে। সব তোমার টিভির কোয়াক্সিয়াল কেবল লাগাইলেই এটা হবে না, হ্যাঁ? সো 1 গিগাহার্টজ অ্যাবাভ কোয়াক্সিয়াল কেবলের সাথে এই পোর্টগুলোকে কানেক্ট করা যায়। ওই 1 গিগাহার্টজ কোয়াক্সিয়াল কেবলের ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স ধরো থাকে 50। সো এই পোর্টটা কি করছে? 50 ওহমের কেবলের সাথে কানেক্ট করছে। এবার আমার স্ট্রিপ লাইনের ইম্পিডেন্স তাহলে কত হইতে হবে? অবশ্যই 50, তাই না? সো দ্যাট আমার এখান থেকে যেন কোনো ইম্পিডেন্স মিসম্যাচ না হয়ে যায়। এই কারণে স্ট্রিপ লাইনের জন্য আমাদের এই ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্সের ফর্মুলাটা বেশ ইম্পর্টেন্ট। বাট অবশ্যই তোমরা এটা মুখস্থ টুখস্থ কিছুই করবা না,
বিকজ এইরকম কমপ্লেক্স ফর্মুলা সব সময় আমাদের কোডে থাকবে, সেটা দেখেই আমরা ক্যালকুলেট করব। আমাদের সিএসটিও এই ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স মেজার করে দিবে, সেটা আমরা দেখব কিভাবে কত ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স হয় সেই জিনিসটা আমরা দেখব। এবং খেয়াল করে দেখো ওই তোমার W/H, এই W/H যদি 1 এর চেয়ে ছোট হয় ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্সের এক ধরনের ফর্মুলা, W/H যদি 1 এর চেয়ে বড় হয় ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্সের ফর্মুলা আবার ডিফারেন্ট হয়ে যাচ্ছে। সো তোমার স্ট্রাকচারটা কেমন সেইটার উপর ডিপেন্ড করে তুমি এই ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্স ক্যালকুলেট করবা, এবং এই ক্যারেক্টারিস্টিক ইম্পিডেন্সের উপরে ডিপেন্ড করে তোমার ম্যাচিং হচ্ছে নাকি মিসম্যাচ হচ্ছে সেই জিনিসটা প্রকাশ করা যায়। ক্লিয়ার সবাই? আচ্ছা, এবার তোমাদের একটা হোমওয়ার্ক আছে, সেটা হচ্ছে পোজারের বইয়ে, পোজারের বইয়ে দেখবা একটা মাইক্রোস্ট্রিপ লাইন ওরা ডিজাইন করছে, ওরা ওদের ক্যাড প্যাকেজের জন্য ডিজাইন করছে, মানে আমরাও যেটা করব সিএসটির জন্য ডিজাইন করব। হ্যাঁ, তোমরা এই জিনিসটা পুরা ধাপে ধাপে বুঝবা, এমন ভাবে বুঝবা সো দ্যাট আমি যখন তোমাদেরকে স্ট্রিপ লাইন ডিজাইন করতে দিব সিএসটি তে, আমরা যেন এইরকম ভাবে এই অঙ্কটা আমরা নিজেরাই যেন করতে পারি, আমাদের সফটওয়্যার যেন আমাদেরকে এটা করে দেয়। ক্লিয়ার? এবং এই ফেজ ডিলে আমাদের নেক্সট উইকে, অ্যাকচুয়ালি আমরা আজকে থেকে এই ভাবেই শুরু করি, নেক্সট উইকে আমরা মাইক্রোস্ট্রিপ লাইন ডিজাইন করব। মাইক্রোস্ট্রিপ লাইন বানানো সিএসটি তে খুবই সিম্পল, খুবই সহজ, আমি তোমাদের ল্যাব শিটও দিয়ে দিব, তোমরা ওটা দেখে দেখেই বানাই ফেলতে পারবা। বাট তোমাদের প্রি সেশনাল কাজ যেটা, সেটা হচ্ছে এই অঙ্কটা বুঝে আসা, সো দ্যাট আমি যদি 24 জনকে 24টা অঙ্ক দেই, তারা যেন ওই অঙ্কটা সলভ করে ওই হিসাবে সিএসটি তে ডিজাইন করে জিনিসটা আপলোড করতে পারে। সূত্র সব দেওয়া আছে, সূত্র নিয়ে আমাদের কোনো কিছু মুখস্থ করতে হবে না, বাট আমাকে ধাপে ধাপে ব্যাপারটা বুঝে আসতে হবে যেন আমরা প্রত্যেকে নিজেদের মতন করে অঙ্কটা করে শেষ করতে পারি। ক্লিয়ার কথা? সবাই বুঝতে পারছি? এখন তো আর ল্যাবে গ্রুপ ওয়ার্কের কোনো জায়গা নাই, বিকজ আমরা সবাই জুমে সবাই অনেক দূরে দূরে আছি। ওকে, সো এই গেল আমাদের আজকের মাইক্রোস্ট্রিপ লাইনের কনসেপ্ট। আমরা আজকে মাইক্রোস্ট্রিপ লাইন দেখলাম। আচ্ছা, এরপরে আমি আরেকটা জিনিস শুরু করতে চাই, একটু চেষ্টা করে দেখি আসলে পারি কিনা, কারণ ওইটা আমি ভেবেছিলাম, ও সরি, এই ছবিগুলো তো তোমাদেরকে দেখাইলাম না, এগুলা সব আমাদের এটা এইচএফএসএস এ করা, বাট সিএসটি তেও আমাদের এরকম আসতে পারে, কিচ্ছু না, জাস্ট ফিল্ড ডিস্ট্রিবিউশন দেখা যাচ্ছে। খেয়াল করে দেখো, ফিল্ড ডিস্ট্রিবিউশন গুলো যখন স্ট্রিপ লাইনের উইডথের মধ্যে ছিল তখন স্ট্রেইট ছিল, অ্যাজ ইট গোজ টু দ্য এজ ফিল্ড ডিস্ট্রিবিউশন গুলো এরকম ভাবে বেন্ড হচ্ছে, এবং এই যে বেন্ড হতে থাকবে তখন কি দেখা যাচ্ছে, ইলেকট্রিক ফিল্ড বেন্ড হওয়ার সাথে সাথে আমার অবশ্যই এই যে ইলেকট্রিক ফিল্ডের পারপেন্ডিকুলারলি এইচ ম্যাগনেটিক ফিল্ডটাও থাকছে, এবং তখন আরো বেশি কোয়াসি মোডে যেতে থাকবে। ওকে, ক্লিয়ার সবাই? এবং খেয়াল করে দেখো, আমরা যদি আগের ছবিটাতে যাই, এই পাশের যে ইলেকট্রিক ফিল্ড আছে এটা এরকম কালার ম্যাপ, কালার প্লটিং দিয়ে বলে দেওয়া আছে। হ্যাঁ, সো আমরা যদি দেখি একদম ফিল্ডের সবচেয়ে কাছাকাছি, যখন স্ট্রিপের সবচেয়ে কাছাকাছি আছি রেড পার্ট, এখানে আমার ইলেকট্রিক ফিল্ড হাইয়েস্ট। এরপরে যত বেশি ইলেকট্রিক ফিল্ড এরকম বেন্ড হতে থাকবে, ইলেকট্রিক ফিল্ডটা দেখো ব্লুইশ লাইনে চলে আসছে, তার মানে কি ইলেকট্রিক ফিল্ডের ভ্যালুগুলা আস্তে আস্তে কমছে, যত বাইরের দিকে যাব ইলেকট্রিক ফিল্ডটা তত উইকার হতে থাকছে, সোজা ভাষায়। ওকে, আচ্ছা, এই গেল স্ট্রিপ লাইন। এখন আমরা আরেকটা পার্টে চলে যাই, যেটা হচ্ছে টু পোর্ট নেটওয়ার্ক। টু পোর্ট নেটওয়ার্কটা একটুখানি শুরু করে দেই। আমরা মাইক্রোওয়েভ ট্রান্সমিশন মিডিয়াম মোটামুটি আমাদের শেষ। ওয়েভগাইড দুই ধরনের, মাইক্রোস্ট্রিপ লাইন হালকা পাতলা ভাবে আমরা দেখে ফেললাম। এখন আমাদেরকে কোথায় চলে আসতে হবে? এখন আমাদের চলে আসতে হবে এই মাইক্রোওয়েভ সার্কিট গুলোকে আমরা কিভাবে অ্যানালাইসিস করব। সেই সার্কিট গুলোকে অ্যানালাইজ করার আগে আমাদের বেশ কিছু প্রিন্সিপাল আছে, যেই প্রিন্সিপাল গুলো আমরা লো ফ্রিকোয়েন্সিতেও ইউজ করে এসেছি অ্যাকচুয়ালি, সেই প্রিন্সিপাল গুলোর একটা ওভারভিউ আমরা দিব। তো সেই প্রিন্সিপাল গুলো দেখার জন্য আমরা মেইনলি কি কনসিডার করি? মেইনলি আমরা ধরো ছোটবেলায় তোমাদেরকে অঙ্ক দেওয়া হইতো, সার্কিটের ইনপুটে এক ধরনের ভোল্টেজ দিচ্ছি, আমার লোডে কিরকম কারেন্ট আসবে, লোডে কিরকম পারফরমেন্স দেখাবে, ইত্যাদি ইত্যাদি।
এক্স্যাক্টলি ওই কনসেপ্ট থেকেই জিনিসটা বানানো হচ্ছে। এই ভিতরের সার্কিটটা এটা একটা লিনিয়ার নেটওয়ার্ক, এখানে কোনো মানে এটা কাইন্ড অফ ব্ল্যাক বক্স চিন্তা করতে পারো, বাট কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স আছে। একটা হচ্ছে নেটওয়ার্কটা লিনিয়ার, আরেকটা হচ্ছে এখানে কোনো ইন্ডিপেন্ডেন্ট সোর্স নাই, ঠিক আছে? এইভাবে যদি আমি চিন্তা করি, এবং আমি দেখতে পাবো কি এই সার্কিটের দুইটা পার্ট, পোর্ট 1 পার্ট আর পোর্ট পোর্ট 2 পার্ট। এই দুইটা পোর্টের মধ্যে যেভাবে আমি পারফরম্যান্স অ্যানালাইজ করব, এই দুইটা পোর্টের ভোল্টেজ কারেন্ট বের করার জন্য আমার যেই প্রপার্টিটা লাগবে, যেইভাবে আমি অ্যানালাইজ করব, সেটাই হচ্ছে আমার টু পোর্ট নেটওয়ার্কের অ্যানালাইসিস। ফাইন। আমরা বিভিন্ন ভাবে অ্যানালাইজ করতে পারি, ইম্পিডেন্স প্যারামিটার, অ্যাডমিটেন্স প্যারামিটার, হাইব্রিড প্যারামিটার, ট্রান্সমিশন প্যারামিটার, এবং আমাদের কোর্সের জন্য যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্ক্যাটারিং প্যারামিটার। হাইব্রিড প্যারামিটার তোমরা পড়ে আসছো না সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে কমন আমি ওই যে অ্যাম্পলিফায়ারের এসি অ্যানালাইসিসের সময় পড়ছো নাকি? কেউ কথা বলে না। মনে নাই ম্যাম, মনে নাই। সর্বনাশ। HFE, HRE এরকম কিছু কিছু জিনিসপত্র পড়ছো নাকি? হ্যাঁ ম্যাম, এগুলা পড়ছি। সো এগুলো কি ছিল বলো তো? হাইব্রিড প্যারামিটার ছিল। আচ্ছা, কিভাবে কি আসতেছে? আচ্ছা, আমরা সামনের দিকে যাই। লেটস সে আমার এটা হচ্ছে ইম্পিডেন্স প্যারামিটারের পার্ট আমি পড়ছি। আমি কি বলতে চাচ্ছি, এটা হচ্ছে আমার পোর্ট 1, পোর্ট 1 এ আমার V1 ভোল্ট দেওয়া হচ্ছে এবং I1 টা হচ্ছে আমার ইন অ্যাম্পিয়ার্স কারেন্ট, আর পোর্ট 2 টা কি V2 ভোল্টেজ, আর I2 হচ্ছে পোর্ট 2 এর কারেন্ট। খেয়াল করে দেখো দুইটা পোর্টেরই কিন্তু কারেন্টের ডিরেকশনটা টুয়ার্ডস দা নেটওয়ার্ক। এই যে কারেন্টের ডিরেকশনটা, এটা জাস্ট বাই কনভেনশন এই ডিরেকশন দিয়ে শুরু করা হয়েছে, আর কিছু না, ঠিক আছে? এবং বলা হচ্ছে যে এই লিনিয়ার নেটওয়ার্ক যেহেতু, সেই লিনিয়ার নেটওয়ার্কের মানে পারফরমেন্সটা কিরকম হবে? পারফরমেন্সটা দেখার জন্য আমাদেরকে বলতে হবে যে এই V2টাও V1 এর উপর ডিপেন্ড করবে, বা V2টা I2 এর উপরেও ডিপেন্ড করবে, I1 এর উপরেও ডিপেন্ড করবে। একইভাবে V1টাও I1 আর I2 এর উপর ডিপেন্ড করবে। কথা কি বোঝা যাচ্ছে? সো এইরকম ভাবে আমরা আজকে শুরু করছি না, আমি এগুলো লিখে লিখেই পড়াবো, এইভাবে আমার ভালো লাগছে না। হ্যাঁ, আমরা যদি এটা ইম্পিডেন্সের জন্য আমরা এইভাবে আসতেছি, আমরা এইভাবে এরকম একইভাবে অ্যাডমিটেন্স বা হাইব্রিডে বোথ কেসের জন্য আমরা পারফরম্যান্স অ্যানালাইজ করতে পারি। এই পার্টটা হচ্ছে আমাদের জন্য এই জেড প্যারামিটার বা ইম্পিডেন্স প্যারামিটারটার চেয়েও বেশি স্ক্যাটারিং প্যারামিটারটা আমাদের জন্য বেশ বেশ গুরুত্বপূর্ণ। আমরা নেক্সট ক্লাসে এই প্যারামিটারগুলো খুব ছোট করে তাড়াতাড়ি করে শেষ করে আমরা ওই স্ক্যাটারিং প্যারামিটারে জাম্প করব। ক্লিয়ার? ওকে, তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি। আমি স্ক্রিন শেয়ারিং অফ করলাম, একটু অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। ম্যাম, জি স্যার, জি ম্যাডাম বলেন। ম্যাম আমাদের তো মানে মার্চ মাসে ভার্সিটি খুলতে পারে এরকম কথা হচ্ছে। আমরা কি ল্যাবটা এই মাস থেকে স্টার্ট না করে মার্চ মাস থেকে করতে পারি, বা না না না, এখন প্রশ্নই আসে না। এখন অনলাইনে না? কারণ না করলাম। আদৌ কখন খুলবে সেটার কোনো মানে সম্ভাবনা, সেটার কোনো ওই নাই। আরেকটা কথা হচ্ছে যে তোমরা যখন ভার্সিটি খুলবেও তখনও কি অবস্থায় কি খুলবে, মার্চ মাসে আদৌ খুলবে কিনা, ওইটার অপেক্ষায় থেকে ফেব্রুয়ারি মাস নষ্ট করার পক্ষপাতে আমি না। যেহেতু আমাদেরকে বলে দেওয়া হয়েছে যে আমরা ল্যাব শুরু করতে পারি, সো আমার ল্যাব যেহেতু প্রচুর সিমুলেশনে নেওয়া সম্ভব, সো আমি অবশ্যই সিএসসি দিয়ে স্টার্ট করে দিব। ঠিক আছে? এবার তোমাদের যাদের যাদের রিসোর্সে ঝামেলা, তারা পার্সোনালি আমার সাথে যোগাযোগ করবা, দরকার হলে 1 মাসের জন্য তোমার কম্পিউটারে শুধু সিএসটি থাকবে, ঠিক আছে? বাট আমরা সেই মানে যাদের এরকম কোনো প্রবলেম থাকবে, সিআর কে দিয়ে না, একদম ডিরেক্টলি আমাকে ইমেল করবা, পুরা কারণ, তোমার নাম, তোমার মানে কারণ সব সহ, যদি কারো এরকম প্রবলেম থাকে। ওকে, সো ম্যাম তাহলে কি নেক্সট উইক থেকে স্টার্ট হবে? নেক্সট উইক থেকে ইনশাআল্লাহ স্টার্ট হবে। হ্যাঁ, আর কয়েকটা দিন সোমবার থেকে। আর কয়েকটা উইক পরে না যায় না? সবাই তোমাদের কি আছে? আর কয়েকটা উইক পরে কি করবা তোমরা? ল্যাবই তো হবে, ল্যাব নিয়ে এত কানাকাটি কি আছে? ম্যাম 15 তারিখের পর্যন্ত এক্সামের একটু প্রেসার। জি ম্যাম, অনেকগুলো এক্সাম একসাথে। 15 তারিখ পর্যন্ত। হ্যাঁ, তাতে কি হয়েছে? তোমাকে তো আমি মানে
ল্যাবের সময়ই কাজ দিচ্ছি, আমি তো তোমাকে বাসায় হোমওয়ার্ক দিচ্ছি না। মুনতাসির চৌধুরী, শাহিন আলম আছে? শাহিন আলম, Yes, ma'am. ফাহিম আশরাফ Yes, ma'am. আছে? Yes, ma'am. ইয়া ইসমাম, Yes, ma'am. সাজ্জাদ হোসেন রাফি আছে? ইয়েস ম্যাম। মাহমুদুল হাসান, Yes, ma'am. ইফতি আকিব। Yes, ma'am. ইফতি আকিব, তুমি আমার সাথে যোগাযোগ করবা, তোমার আরেকবার পরীক্ষা নিতে হবে এবং নতুন সিলেবাসে। Okay, ma'am. কি করতেছি এটা, এক সেকেন্ড। আচ্ছা, হামিদুল হোসেন, Yes, ma'am. আফজাল হোসেন, Yes, ma'am. আসিফ জামিল, Yes, ma'am. ইয়ামিন হাওলাদার, Yes, ma'am. গোপাল রায়, Yes, ma'am. অনিরুদ্ধ কুন্ডু, Yes, ma'am. নাহিয়ান তাসনিম, Present, ma'am. শ্রাবণী শর্মা আছে? Yes, ma'am. আকিলা আলম, জি ম্যাম। নওশিন শর্মিলী, Yes, ma'am. আরিফা খানম, Yes, ma'am. মহাশ্বেতা সাহা, Yes, ma'am. মেহরি নেওয়াজ, Yes, ma'am. তৌফিক ইলাহি, Yes, ma'am. তন্ময় কুমার, Yes, ma'am. মাহবুবে ইলাহি, Yes, ma'am. তাহমিদ আশরাফ, Yes, ma'am. অমিত হাসান আবির। ইয়েস ম্যাম। ওকে, থ্যাংক ইউ। তাহলে তোমরা আমাকে জানাচ্ছ মঙ্গল বুধ বৃহস্পতিবারে কখন ক্লাস নিতে পারবো। ওকে, বুধবার 8:30 আমি ক্লাস নিচ্ছি না তাহলে। ওকে ম্যাম। থ্যাংক ইউ।